প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের সিলেবাস, প্রশ্নভার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 70, আর সময় তোমার থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তোমার থাকবে তৃতীয় অধ্যায় ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। তোমাদের থাকবে চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি। তোমাদের থাকবে পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য। তোমাদের থাকবে সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি। তোমাদের থাকবে অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট। তোমাদের থাকবে নবম অধ্যায় আজকের ভারত। ভালো করে তোমরা সিলেবাসটা এবং প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। ভালো করে দেখে নাও। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 14টি, প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। ফার্স্ট কোশ্চেন, পাল সেন যুগে বাংলার প্রধান শিল্পদ্রব্য ছিল সুতি বস্ত্র, রেশম বস্ত্র, পশম বস্ত্র, কার্পাস বস্ত্র। তবে কার্পাস বস্ত্র। লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব, পদ্মগুপ্ত, জয়সিংহ, ধৈ। উত্তরে জয়দেব। তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন বলবান, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, গিয়াসউদ্দিন তুগলক। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526, 1556, 1605, 1675। উত্তরে 1526 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন আকবর, বাবর, হুমায়ুন, শেরশাহ। তো ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন বাবর। দাগ হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন বাবর, হুমায়ুন, শেরশাহ, আকবর, শেরশাহ। ইউরোপ থেকে জলপথে প্রথম ভারতে আসে ওলন্দাজরা, ফরাসিরা, ইংরেজরা, পর্তুগিজরা। উত্তরে পর্তুগিজরা। দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল খাদ্যের অভাব, অর্থের অভাব, কাজের অভাব, জলের অভাব। জলের অভাব। শিখদের প্রথম ধর্মগুরু ছিলেন গুরু অর্জুন, গুরু নানক, গুরু গোবিন্দ সিং। উত্তরে গুরু নানক। মধ্যযুগে খেলাধুলার মধ্যে জনপ্রিয় খেলা ছিল ফুটবল, কাবাডি, বক্সিং, কুস্তি। উত্তরে কুস্তি। পরের প্রশ্ন, শ্রীচৈতন্যদেব ভক্তি প্রচার করেন সংস্কৃত, হিন্দি, বাংলা, প্রাকৃত ভাষায়। উত্তরে বাংলা ভাষায়। রামায়ণে বাংলা অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস, মাধর বসু, বরুচণ্ডী দাস। উত্তরে কৃত্তিবাস ওঝা। শিবাজি বাঘনখ দিয়ে হত্যা করেন আফজাল খানকে। অষ্টপ্রধানের মধ্যে প্রধান ছিলেন রাজা, সেনাপতি, পেশোয়া, আমন্ত। উত্তরে পেশোয়া। গভর্নর কথাটির অর্থ হলো ব্যবস্থা করা, শাসন করা, নির্বাচন করা, মনোনীত করা, শাসন করা। স্বায়ত্তীকরণ নীতি কথা বলেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, রুশো, মন্তেস্কু। 2000 হচ্ছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। প্রথম রয়েছে কয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6, 1 × 4 = 4। সন্ধ্যাকর নন্দী রচনা করেন ড্যাশ। উত্তরে রামচরিত। মুঘলরা নিজেদের ড্যাশ বলে ভাবত। উত্তরে তৈমুরীয়। কুতুব মিনার ড্যাশ শাসনের প্রতীক। সুলতানি। পুরন্দর সন্ধি অনুযায়ী শিবাজি মুঘলদের ড্যাশটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন। উত্তর হবে 23টি। ড্যাশ সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান ভারতের। ভারতের সরকারের প্রধান বিভাগের সংখ্যা হচ্ছে 3টি। খলজি প্রথম। খিজির খান ছিলেন সৈয়দ বংশের একজন প্রধান শাসক। ঠিক তাহলে সত্য লিখব। আফগানদের বিরুদ্ধে বাবর ঘরঘরার যুদ্ধ করেন। ঠিক সত্য লিখব। মির্জা নাথান ছিলেন আকবরের একজন সেনাপতি। ভুল মিথ্যা লিখব। সিকান্দার শাহের বানানো আদিনা মসজিদটি 1 লাখি সমাধি নামে বিখ্যাত। ভুল মিথ্যা লিখব। গুরু হরগোবিন্দ একসঙ্গে 2টি তলোয়ার নিতেন। ঠিক সত্য লিখব। পরে হচ্ছে কস্তমের সঙ্গে খস্তমা মেলাও। কস্তমে রয়েছে ইবন বতুতা, প্রহর, শ্রী চৈতন্যদেব, দ্বীন ইলাহি। আর খস্তমে রয়েছে পাস, স্যার টমাস রো, মোহাম্মদ বিন তুগলক, হোসেন শাহ। ইবন বতুতা হবে মোহাম্মদ বিন তুগলক, প্রহর হবে পাস, শ্রী চৈতন্যদেব হবে হোসেন শাহ, আর দ্বীন ইলাহি হবে স্যার টমাস রো। ঘয়দাগের লিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয় লেখো। প্রথম বিবৃতি, চৈতন্যদেব বাংলা ভাষাকেই ভক্তি প্রচারের মাধ্যম হিসাবে গ্রহণ করেছিলেন। সঠিক ব্যাখ্যা হবে 2 নম্বর ব্যাখ্যাটি, বাংলার সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। পরের বিবৃতি, গুরু হরগোবিন্দ একসঙ্গে 2টি তলোয়ার নিতেন। সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটি, তিনি বোঝাতে চাইতেন ধর্মীয় ও রাজনৈতিক 2 ক্ষমতা তার আছে।
তিনে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। বল্লাল সেনের লেখা দুটি গ্রন্থের নাম লিখতে হবে। বল্লাল সেনের লেখা দুটি গ্রন্থের নাম হচ্ছে দান সাগর ও অদ্ভুত সাগর। মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? 1206। সৈয়দ বংশের প্রতিষ্ঠা থেকে খিজির খা নবরত্ন কাদের বলা হয়? আকবরের দরবারে বহু বিশিষ্ট মানুষদের মধ্যে 9 জনকে একত্রে বলা হতো নবরত্ন। কোন যুগে প্রথম চাকায় সুতো কেটে কাপড় বোনা শুরু হয়েছিল? সুলতানি যুগে। ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে এসেছিলেন? ভাস্কো দা গামা ভারতের দক্ষিণে মালাবারের কালিকট বন্দরে এসেছিলেন। শিখদের ধর্মগ্রন্থের নাম কি? গুরু গ্রন্থ সাহিবা। কোথায় প্রথম কাগজ আবিষ্কৃত হয়? চীনে প্রথম কাগজ আবিষ্কৃত হয়। দীপক ও মেঘমল্লার রাগ কে সৃষ্টি করেন? দীপক ও মেঘমল্লার রাগ সৃষ্টি করেন হচ্ছে তানসেন। দিন ইলাহি কবে প্রবর্তন করেন? 1570 খ্রিস্টাব্দে আকবর প্রবর্তন করেন। একজন দোহা রচয়িতার নাম উল্লেখ করো। একজন দোহা রচয়িতার নাম হচ্ছে কবির। ঔরঙ্গজেব কোন যুদ্ধে শিবাজিকে বন্দি করে রাখেন? আগ্রা। খালসা শব্দের অর্থ কি? পবিত্র। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে ছিল? ডক্টর বি.আর. আম্বেদকর। কত বছর অন্তর ভারতে নির্বাচন হয়? 5 বছর। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্য হতে যে কোনো 6টি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। সামন্ততন্ত্র কাকে বলে? মধ্যযুগে ভারতে এক বিশেষ শ্রেণীর রাজকর্মচারীদের উদ্ভব হয়েছিল। এদের নগদ অর্থের বদলে জমি দেয়া হতো এবং এরা এক একটি অঞ্চলের অধিপতি হতেন। এরা কেউ পরিশ্রম করে উৎপাদন করতেন না, অন্যের উৎপাদিত শ্রমের ফসল ভোগ করতেন। এভাবে জমির বিশেষ মালিকানার উপর ভিত্তি করে যে অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা গড়ে উঠেছিল তাকেই সামন্ততন্ত্র বলে। পরের প্রশ্ন, খলজি বিপ্লব কাকে বলে? উত্তর লিখবে 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবানের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নিজে দিল্লির সিংহাসনে ক্ষমতা বা দিল্লির শাসন ক্ষমতা দখল করেন। এই ঘটনা ভারতের ইতিহাসে খলজি বিপ্লব নামে খ্যাত। পাট্টা ও কাবুলিয়াত কি? শেষরাও জমি জরিপ প্রজার নাম সত্ত্ব ও দেয় রাজস্বের উল্লেখ করে প্রজাকে একটি দলিল দিতেন, একে পাট্টা বলা হয়। শেষরাও কৃষককে পাট্টা দিতেন। শেষরাও প্রদত্ত এই পাট্টা গ্রহণের পরিবর্তে কৃষক রাজস্ব প্রদানে স্বীকৃতি হয়ে যে দলিল রাষ্ট্রকে প্রদান করত তা কাবুলিয়াত নামে পরিচিত। হুন্ডি কি? সারাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল যার মাধ্যমে বণিকরা সারাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনে অন্য জায়গায় প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। এতে বণিকদের খুব সুবিধা হয়েছিল। টেরাকোটার কাজ কি? টেরাকোটা শব্দের অর্থ হচ্ছে পোড়া মাটি। প্রাচীন বাংলার মন্দিরগুলির দেওয়ালে পোড়া মাটি যে কারুকাজ করা হতো তার নাম পোড়ামাটি বা টেরাকোটার কাজ। বাঁকুড়ার বিষ্ণুপুর ছাড়াও বাংলার নানা অঞ্চলে এই ধরনের মন্দির দেখা যায়। চৈতন্য জীবনী কাব্য কাকে বলে? শ্রী চৈতন্যদেব জীবন এবং কাজ নিয়ে বাংলা সাহিত্যে অনেক বৈষ্ণব কবি বহু কাব্য রচনা করেছেন। এগুলিকে চৈতন্য জীবনী কাব্য বলা হয়। চৈতন্য জীবনী কাব্য থেকে সমকালীন সমাজের নানা দিক সম্পর্কে বহু তথ্য জানা যায়। এছাড়াও চৈতন্যদেবের ব্যক্তিজীবন সম্পর্কেও অনেক তথ্য পাওয়া যায়। মালবে বা মাওয়ালি কাদের বলা হয় বা কাদের বলা হতো? শিবাজি পুনের আশেপাশে অঞ্চলগুলি আক্রমণ করেন। এই আক্রমণের সময় তিনি মাওয়াল অঞ্চল থেকে একদল পদাতিক সেনা সংগ্রহ ও নিয়োগ করেন। এদের বলা হতো মাবলে বা মাওয়ালি। এরা তার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অঙ্গ ছিলেন। শিখদের প্রথম ও শেষ বা দশম গুরুর নাম কি? শিখদের প্রথম গুরু হচ্ছে গুরু নানক, আর শিখদের শেষ বা দশম গুরুর নাম হচ্ছে গোবিন্দ সিং। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে? সব দেশেই বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগ থেকে আলাদা করে রাখা হতো, কোনোভাবেই যাতে সুবিচারের পদ বন্ধ না হয় তার জন্য এই ব্যবস্থা। এই কথায় একে বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। গণতন্ত্র যাতে বলবৎ থাকে তার জন্যই নীতি গ্রহণ করা হয়। সরকার বলতে কী বোঝো? সরকার শব্দটা ফার্সি থেকে এসেছে। মধ্যযুগে ভারতে এই শব্দটি মানে শাসনকর্তা বা শাসন ব্যবস্থা দুটি অর্থে ব্যবহার করা হতো। ইংরেজিতে এর সমান শব্দ হলো গভর্নমেন্ট, মানে শাসন করা। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 5 করে 5 × 4 = 20। আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত উল্লেখ করো। আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান। তার জীবনে সবচেয়ে অভিনব পদক্ষেপ ছিল বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলন।
এই দীপায়নপুর উদ্দেশ্য রাজ্য জয় ও মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য আলাউদ্দিন এক বিশাল সৈন্যবাহিনী গঠন করেন। সৈন্যদের নগদ বেতন চালু হয়। অল্প বেতনে প্রদের সহজে জীবনযাপনের জন্য আলাউদ্দিন খলজি বাজারধন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন। বাজার স্থাপন আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4টি বড় বাজার ছিল। এইসব বাজারে খাদ্যদ্রব্য, ঘোড়া, কাপড় ইত্যাদি বিক্রি হতো। পণ্যমূল্য তালিকা আলাউদ্দিন প্রতিটি জিনিসের দাম স্থির করে দেন। এই নির্দিষ্ট দাম অনুযায়ী প্রতিটি বাজারে পণ্য কেনাবেচা হতো। দিয়ে পয়েন্ট করবে রেশনিং প্রথা আলাউদ্দিনের আমলে রেশনিং ব্যবস্থা চালু করা হয়। এই ব্যবস্থায় প্রতিটি পরিবারকে প্রয়োজনে সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হতো। দিয়ে পয়েন্ট করে রাজকর্মচারী নিয়োগ পায়দার ব্যবস্থা দেখভালের জন্য সুলতান শাহানি মান্ডি ও দেওয়ান-ই রিয়াসাত নামক রাজকর্মচারী নিয়োগ করেন। দুর্নীতি দমন ওজন কিংবা দামে ক্রেতাদের ঠকানো হলে ব্যবসায়ীকে কঠোর শাস্তি দেওয়া হতো। পরের প্রশ্ন সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। রাজিয়া ছিলেন একমাত্র নারী যিনি সুলতানি আমলে দিল্লির সিংহাসন আরোহণ করেছিলেন। সুলতান রাজিয়া 1236 খ্রিস্টাব্দ থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে শাসন কার্য পরিচালনা করেন। সিংহাসন লাভ ইলতুৎমিশ মারা যাওয়ার আগে কন্যা রাজিয়াকে পরবর্তী সুলতান হিসেবে মনোনীত করে গিয়েছিলেন, কিন্তু সুলতান মারা যাওয়ার পর একজন নারী সিংহাসনে বসবে নিয়ে অভিজাতদের এক অংশ আপত্তি করে। তারা রাজিয়ার ভাই রুকুদ্দিন ফিরোজকে সিংহাসনে বসান। রুকুদ্দিন ফিরোজের অযোগ্যতার কারণে সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। শেষ পর্যন্ত সেনাবাহিনী, অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেদের সমর্থন নিয়ে রাজিয়া দিল্লির সিংহাসনে বসেন। কৃতিত্ব শাসনকার্য পরিচালনা, যুদ্ধবিদ্যা, দয়া দাক্ষিণ্য সব দিকেই রাজিয়া বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। এক শান্তি প্রতিষ্ঠা সিংহাসনে বসেই রাজিয়া চারিদিকে বিশৃঙ্খলা দূর করে সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগী হয়েছিলেন। 2 রাজ্য জয় সিংহাসনে বসার পর তিনি বদায়ুন, মুলতান, লাহোর প্রভৃতি অঞ্চলের শাসকদের যুদ্ধে পরাজিত করে সিন্ধু প্রদেশ থেকে বাংলা প্রদেশ পর্যন্ত নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। 3 শাসন পরিচালনা তিনি পুরুষের পোশাকে সজ্জিত হয়ে প্রকাশ্য দরবারে উপস্থিত থেকে প্রদের অভাব অভিযোগের নিষ্পত্তি করার চেষ্টা করেছিলেন। নিজ মুদ্রায় সুলতান শব্দটি ব্যবহার করতেন। উলেমাদের আপত্তি সত্ত্বেও তিনি অমুসলিমদের ওপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন। 4 অভিজাতদের ক্ষমতা হ্রাস তিনি 40 চক্র বা বান্দেগানি চিয়েলগাড়ি নামে তুর্কি অভিজাত গোষ্ঠীর ক্ষমতা খর্ব করতে উদ্যোগী হন। পতন রাজিয়ার আমলে তুর্কি অভিজাতরা মনে করেছিল যে রাজিয়া অতুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিচ্ছে। এর ফলে দিল্লির বাইরে যেসব তুর্কি অভিজাতরা ছিল তারা রাজিয়ার বিরোধিতা করতে শুরু করে। এছাড়া রাজপুত শক্তি ও তার শাসনের বিরোধী ছিল। রাজিয়া অভিজাতদের বিদ্রোহ দমন করার জন্য আলতুনিয়াকে বিয়ে করেন, কিন্তু শেষ পর্যন্ত দুজনেই বিদ্রোহীর হাতে নিহত হন। পরের প্রশ্ন মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো। মুঘল সাম্রাজ্যের প্রকৃত অধিপতি ছিলেন আবু বকর। সাম্রাজ্য বিস্তার, প্রশাসনিক দক্ষতা, বিদ্যুৎসাহিতা, ধর্মীয় উদারতার জন্যই তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। সাম্রাজ্য বিস্তার হুমায়ুনের মৃত্যুর পর মাত্র 13 বছর বয়সে আকবর দিল্লির সিংহাসনে বসেন। শাসন কার্যে তার সাহায্য করেছিলেন বৈরাম খাঁ। বৈরাম খাঁর সাহায্যে তিনি 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে তিনি দিল্লিতে মুঘল শাসন সুদৃঢ় করেন। এরপর একে একে মধ্য ভারত, উত্তর পশ্চিম সীমান্তের কাছে কয়েকটি ছোট রাজ্য চিতোর, গুজরাট, বাংলা ইত্যাদি অঞ্চল জয় করেন। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটির যুদ্ধে রাণা প্রতাপ সিংহকে পরাজিত করেন। 2 শাসন ব্যবস্থা আকবর শাসন কার্যে সুবিধার জন্য তার শাসন বা তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করেছিলেন। প্রদেশগুলিকে বলা হতো সুবা। সুবাগুলি কয়েকটি সরকার এবং সরকারগুলি আবার কয়েকটি পরগনায় ভাগ করা হতো। 3 মানসাবদারি প্রথা আকবর মানসাবদারি প্রথা চালু করেন। যুদ্ধের সময় মানসাবদাররা সৈন্য ও ঘোড়া দিয়ে সম্রাটকে সাহায্য করত। 4 রাজস্ব ব্যবস্থা আকবর জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতি চালু করেন। এই ব্যবস্থাকে বলা হয় যাবতীয় ব্যবস্থা। রাজস্ব আদায়ের জন্য তিনি দহশালা ব্যবস্থা চালু করেন। 5 ধর্মীয় উদারতা সম্রাট আকবর পরধর্ম সহিষ্ণু ছিলেন। তিনি সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির পথ সুলহিকুল আদর্শের কথা বলেন। এই আদর্শের ভিত্তিতে আকবর দ্বিন ইলাহি ধর্মমত প্রবর্তন করেন। 6 বিদ্যুৎ চাহিদা সম্রাট আকবর বিদ্যা ও বিদ্বানের পৃষ্ঠপোষক ছিলেন। তার দরবারে বিশিষ্ট 9 জন জ্ঞানী ব্যক্তিকে একত্রে বলা হতো নবরত্ন। এদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন বীরবল। এছাড়াও আবু ফজল ও আব্দুল কাদের বাদাউনি নামে 2 জন ঐতিহাসিক তার রাজসভা অলঙ্কৃত করতেন। উপসংহার সম্রাট আকবর সর্বকৃত কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন, তার জন্য তাকে মহান সম্রাট উপাধিতে ভূষিত করা হয়। পরের প্রশ্ন শেরশাহের শাসন ব্যবস্থায় কী কী মানবিক চিন্তার পরিচয় তুমি পাও তা লেখো, বা শেরশাহের শাসন ব্যবস্থা আলোচনা করো।
ভূমিকা শেরশাহ ছিলেন একজন প্রজাহিতৈষী শাসক। তার শাসন কার্যে মূল লক্ষ্য ছিল প্রজাদের মঙ্গল সাধন করা। ভূমিকা শেরশাহ ছিলেন একজন প্রজাহিতৈষী শাসক। তার শাসন কার্যে মূল লক্ষ্য ছিল প্রজাদের মঙ্গল সাধন করা। শেরশাহের শাসন ব্যবস্থার মানবিক দিক এক রাজস্ব ব্যবস্থা। শেরশাহ জনসাধারণের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে এক সুষ্ঠু রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। পাট্টা তিনি কৃষককে পাট্টা দিতেন। এই পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত। কাবুলিয়াত পাট্টা প্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে কাবুলিয়াত নামে একটি দলিল রাষ্ট্রকে দিত। যোগাযোগ ব্যবস্থা জনসাধারণের যাতায়াতের সুবিধার জন্য তিনি সড়ক পথের উন্নতি করেন। তিনি বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করেন। রাস্তাটির নাম ছিল সড়ক ই আজম। এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত হয়। আগ্রা থেকে যোধপুর এবং চিতোর পর্যন্ত একটি সড়ক তৈরি করান। লাহোর থেকে মুলতান পর্যন্ত আরও একটি রাস্তা নির্মাণ করান। সরাইখানা পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা তিনি তৈরি করেছিলেন। 4 ডাক ব্যবস্থা শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। উপসংহার মাত্র 5 বছর রাজত্ব করে শেরশাহ উন্নত শাসন ব্যবস্থার মাধ্যমে যে মানবিক চিন্তার পরিচয় দিয়েছেন তার জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। পরের প্রশ্ন, শ্রী চৈতন্যের বৈষ্ণব ভক্তি প্রচার ও প্রসার সম্পর্কে যা জানো লেখো। শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ভক্তি প্রচার এবং প্রসারের জন্য একটি পরিকল্পনা কাঠামো তৈরি করেছিলেন। 1. জাত বিচার না করা। শ্রী চৈতন্যের নেতৃত্বে নবদ্বীপে যে বৈষ্ণব গোষ্ঠী সংগঠিত হয় তাতে জাত বিচার ছিল না। নাম গান চৈতন্য ঘরে ঘরে নাম গান প্রচারের ব্যবস্থা করেন। তার সঙ্গে বিশাল শোভাযাত্রা করে নগর কীর্তনের ব্যবস্থা করেন। সি দিয়ে পয়েন্ট করে উচ্চ নিজ ভেদ না করা। চৈতন্য নিজে উচ্চবর্ণের ব্রাহ্মণ হলেও বিভিন্ন পেশার মানুষ এবং তথাকথিত দ্বিতীয় জাতির মানুষদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ তৈরি করেছিলেন। ডি. লোকধর্মের বিরোধিতা না করা। কোনো প্রচলিত লোকধর্মের বিরোধিতা চৈতন্যদেব করেননি। ভক্তির প্রচারকেই একমাত্র ধর্ম হিসাবে তুলে ধরেননি। ধর্মীয় অত্যাচারের প্রতিবাদ করা। হিন্দু মুসলমান শাসকদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করেন চৈতন্য এবং তার অনুগামীরা। জগাই মাধায়ের অত্যাচারের বিরোধিতা, গোঁড়া ব্রাহ্মণদের প্রতিবাদ, কীর্তন বিরোধী নবদ্বীপের কাজীকে তর্কযুদ্ধে পরাজিত করা ইত্যাদির মাধ্যমে চৈতন্য বৈষ্ণব আন্দোলনকে শক্তিশালী করে তোলেন। নাট্যাভিনয় বা নাটক অভিনয়। চৈতন্য বৈষ্ণবীয় নাটকের অভিনয়ের ব্যবস্থা করেছিলেন। জনগণের মুখের ভাষা বাংলায় ভক্তি প্রচার করার ব্যবস্থা করা হয়েছিল। পরের প্রশ্ন, বাদশাহ আকবর দিন ইলাহি সম্বন্ধে একটি টিকা লেখো। ভূমিকা মুঘল সম্রাট আকবর সুলহ-ই-কুল আদর্শে দিন ইলাহি নামে এক নতুন ধর্ম প্রবর্তন করেন। প্রেক্ষাপট আকবর ফতেপুর সিক্রিতে প্রথম ইসলাম ধর্ম নিয়ে উলেমার সঙ্গে আলোচনা করেন। পরে তিনি নানা ধর্মের গুরুদের ডেকে ধর্মীয় নানা বিষয়ে আলোচনা করেন। এই সব আলোচনার ভিত্তিতেই তিনি দিন ইলাহি চালু করেন। শপথ যিনি দিন ইলাহি ধর্ম গ্রহণ করতেন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে তার জীবন, সম্পত্তি, ধর্ম, সম্মান বিসর্জন দেওয়ার শপথ দিতেন। এছাড়াও শপথ গ্রহণকারীকে বাদশাহের পায়ে মাথা টেকিয়ে প্রণাম করতে হতো। শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে বাদশাহ শপথ গ্রহণকারীকে একটি নতুন পাগড়ি, সূর্যের একটি পদক ও পাগড়ির সামনে লাগাবার জন্য বাদশাহ নিজের ছোট একটি ছবি দিতেন। বৈশিষ্ট্য নানান ধর্মের গুরুদের সঙ্গে আলোচনা করে আকবর বিভিন্ন ধর্ম থেকে নিজের পছন্দ মতো কিছু কিছু বৈশিষ্ট্য বেছে নিতেন। সেই বৈশিষ্ট্যগুলিকে ভিত্তি করে দিন ইলাহি তৈরি করেন। প্রয়োগ আকবর নিজের সভাসদদের মধ্যে এই ধর্মের প্রচলন করেছিলেন। আসলে দিন ইলাহি ছিলেন আকবরের প্রতি চূড়ান্ত অনুগত কয়েকজন অভিজাতদের মধ্যে প্রচলিত এক আদর্শ। আকবর নিজে তাদের বেছে নিতেন। উপসংহার দিন ইলাহি ধর্মমত প্রবর্তনের মাধ্যমে আকবর বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের ঐক্যবদ্ধ করেন এবং ধর্মীয় ও রাষ্ট্রীয় ব্যাপারে নিজের কর্তৃত্ব সুদৃঢ় করেন। তা সত্ত্বেও আকবরের মৃত্যুর আগেই এই ধর্মের অবক্ষয় শুরু হয়েছিল। তার মৃত্যুর সাথে সাথেই এই মতাদর্শের অবসান ঘটে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট রসিদ তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া বছর
সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আশা করা যায় প্রতি বছর নয় এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা থেকে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।